স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, ওটা কি করেছিলা গত ক্লাসে? মনে আছে সবার? স্যার আপনার ভয়েস না অনেক আস্তে আসতেছে। এখন এখন আসছে? এখনো স্যার অনেক আসছে। ও আচ্ছা, ঠিক আছে। বলছি তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, ওটা কি করেছো তোমরা? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 2 মিনিট ওয়েট করবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আগে কি ক্লাস ছিল? ফিজিক্স ক্লাস ছিল আজকে। স্যার সায়েন্সের ফিজিক্স প্র্যাকটিক্যাল ছিল। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক কমে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করব আর কি। তো গত ক্লাসে আমরা একটা সৃজনশীল সলভ করেছিলাম, প্রথম 3টা করতে পারছিলাম আমরা, এবং 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক ছিল। তো সেটা যদি করে থাকো তাহলে আমরা আজকে নতুন আরেকটা সৃজনশীল সলভ করব। আর তোমরা ইতিমধ্যে কি জেনে ফেলেছো মনে হয় যে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিক্যাল জি ক্লাস শুরু স্যার। হবে, তোমরা তো জানো সবাই, তাই না? তো জি স্যার। এটার জন্য আলাদা ক্লাস অ্যাসাইন করা আছে। সম্ভবত আমার প্র্যাকটিক্যাল ক্লাসটা তোমাদের হচ্ছে শনিবার, শনিবারে মনে হয় 12টায়। তো যাই হোক, তোমরা রুটিন পেয়েছো কিনা জানি না। তো এটা আবার হয়তো চেঞ্জ হতে পারে, আবার এটাও থাকতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। তো আরেকটা বিষয়, তো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের যে অধ্যায়টা আমি পড়ালাম এই অধ্যায়ে কোনো প্র্যাকটিক্যাল নেই। তো প্র্যাকটিক্যাল শুরু হবে 4র্থ অধ্যায় থেকে। তো ফার্স্ট ইয়ারের 4র্থ অধ্যায়ে আমরা প্র্যাকটিক্যাল করি। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস। তো জানো তোমরা যে ষষ্ঠ অধ্যায় এবার নেই, বাদ হয়ে গেছে আর কি। তো আমরা 2টা অধ্যায়ে তোমাদের প্র্যাকটিক্যাল করাবো আর কি। তার মধ্যে একটা 4র্থ আর একটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো আমরা শুরু করব এখন, প্র্যাকটিক্যাল না ঠিক, এখন হলো থিওরিটিক্যালি শুরু করব। এই অধ্যায়ের কিছু সৃজনশীল সলভ করতেছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এইখানে একটা অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। এটা একটু খাতায় তুলবা তোমরা সবাই, খুবই ছোট অঙ্ক, সৃজনশীল, বেশি লিখতে হবে না এটা। দেখো, রফিক সাহেবের মাসিক পত্রিকা বিল 95, বেজ হচ্ছে 10। তারপরে লেখো, মোহন ল্যাপটপ কিনতে গিয়ে, এটা কি বড় করব না এতটুকুই থাকবে? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, আরেকটু বড় করে দেই তোমাদের বোঝার সাথে আর কি। দেখো, রফিক সাহেবের মাসিক পত্রিকা বিল 95,
আর এখানে 10, এই 10টা হচ্ছে বেজ, আমরা সবাই জানি। তারপরে বলছে যে মোহন ল্যাপটপ কিনতে গিয়ে দেখলো একটির গায়ে র্যাম হচ্ছে 3FF আর এর বেজ হচ্ছে 16 জিবি, এখানে কিন্তু জিবি লেখা, এবং অন্যটির গায়ে 1247, এইটা হচ্ছে 8 জিবি লেখা। এটা হচ্ছে তোমার সৃজনশীল, এটা হচ্ছে তোমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে কিছু কোশ্চেন আছে। তো তার আগে আমরা উদ্দীপকের এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে কোনটা কোন সংখ্যা পদ্ধতি এটা একটু আমি তোমাদেরকে ধরবো আর কি, তোমরা বলবা। তো শুরুতে বলবা হচ্ছে, কে বলবা? হিমো, হামিদা জাহান হিমো, তুমি কি শুনতে পাচ্ছ? রুল 308। জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো এই যে প্রথম যে পত্রিকার বিলটা এটা কোন নাম্বার সিস্টেমে দেওয়া আছে? স্যার দশমিক। দশমিক, ভেরি গুড। তারপরে এই র্যাম, প্রথম যে র্যাম এটা কোন নাম্বার সিস্টেমে দেওয়া আছে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল। কে বললা? অন্যজন? ঠিক আছে, সমস্যা নেই। বুশরা, রোল 375, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই দ্বিতীয় যে র্যাম এর গায়ে যেটা লেখা আছে সেটা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা আছে একটু বলতে পারবা? স্যার এটা অক্টালে। অক্টালে, ভেরি গুড। তাহলে আমরা সবাই জানি যে আসলে নাম্বার দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা কোন নাম্বার সিস্টেমে দেওয়া আছে। এই 95 এটা হচ্ছে দশমিক, আর এটা হচ্ছে দেওয়া আছে হেক্সা, আর দ্বিতীয়টা দেওয়া আছে হচ্ছে অক্টাল। এখন আসো আমরা প্রশ্নে চলে আসি। এই উদ্দীপকের আলোকে আমাদের নিচের 4টা কোশ্চেন সলভ করতে হবে আর কি। তো 4টা কোশ্চেন, আচ্ছা আমি, ঠিক আছে। এখন দেখো যে প্রথম কোশ্চেনটা, বেস কি? কে বলবা বেস কি? জান্নাতি বলো তো বেস কি? স্যার কোনো কিছু ভিত্তিকে বেস বলে। ভিত্তি আর বেস তো একই, তাহলে তো ভিত্তিকে বেস বলে, বিষয়টা একই হয়ে গেল না? যেমন হেড কে মাথা বলে, তাই তো? এটা না কিন্তু। তো ভিত্তি আর বেস হচ্ছে একই, এর সংজ্ঞাটা অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি হবে কে বলতে পারবা? কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য যে কয়টা সংখ্যা ব্যবহার করা যায়, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু, কিন্তু কাছাকাছি গেছো, বাট একটা জায়গায় মিস্টেক হচ্ছে। তুমি বলছো কোন সংখ্যা পদ্ধতিতে আহ, সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়। আসলে এই শব্দটা একটু ঘুরিয়ে বলো। কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হয়, মৌলিক চিহ্ন শব্দটা বলতে পারো অথবা অঙ্ক ব্যবহৃত হয়, সেই সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন একটা এক্সাম্পল দেই, আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, দশমিকের অঙ্ক আছে কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এগুলো কিন্তু অঙ্ক অথবা মৌলিক চিহ্ন বলতে পারো। তাহলে যত সংখ্যক মৌলিক চিহ্ন থাকবে সেই সংখ্যাটাকেই বলবো আমরা ওই সংখ্যা পদ্ধতির বেজ। যেমন এখানে দেখো 95, এর বেজ 10, এর মানে হচ্ছে এই দশমিক সংখ্যার পদ্ধতিতে আমাদের 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, অথবা এটাকে মৌলিক চিহ্ন বলতে পারো। তাহলে কি বুঝতে পেরেছো সবাই বেস কি বা ভিত্তি কি? জি স্যার। ওকে, জি স্যার। এখন আসো খ নাম্বার কোশ্চেন। এটা খাতায় কি লিখতেছো তোমরা? যদি না লিখে থাকো তাহলে হয়তো ভুলে যাবা। তাহলে খ নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে লেখা আছে যে 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, ব্যাখ্যা করো। এটা কেউ পারবা? 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, ব্যাখ্যা করো।
বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি মাত্র সংখ্যা বা অঙ্ক রয়েছে 0 এবং 1। যদি আমরা 0 এবং 1 এর পরে 2 লিখতে যাই তখন সেখানে কোনো দুই সংখ্যা নেই। 2 এর পরিবর্তে আমাদের 1 ও 0 কে লিখতে হয়, তাই 1 এর পরবর্তী সংখ্যাটি 2 হতে পারে, 10 হতে পারে 10 হতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতি। ভেরি গুড। এটাও এইভাবেও দেওয়া যায়। আরেকটা সুন্দর ভাবে তুমি ছোট করে ব্যাখ্যা দিতে পারো, যেমন যে কোনো সংখ্যায় পরের সংখ্যা বের করার নিয়মটা কি, কেউ বলতে পারো? যে কোনো সংখ্যার একটা সংখ্যার পরের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যার সাথে 1 যোগ করা, তাই না? যেমন দেখো আমি একটা এক্সাম্পল দেই। এখানে যদি বলি যে 1 এর পরে কত, 2, বা 5 এর পরে 6, আচ্ছা 5 এর পরে 6, দেখো এর মানে হচ্ছে এই 1 এর পরে 2, এটা বের করার পদ্ধতি হচ্ছে এই সংখ্যার সাথে 1 যোগ করা। 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, এটার সাথে 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়। আবার তুমি ধরো 78 লেখলা, তাহলে 78 এর সাথে 1 যোগ করলে তারপরের সংখ্যা 79 সেটা পাওয়া যায়। তো অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি পরের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যার সাথে 1 যোগ করা। তো এই ক্ষেত্রে দেখো বলছে যে 1 এর পরে কত হতে পারে, এটা হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে দেখো 1 এর পরে 1 যদি যোগ করে, ওয়ালাইকুম আসসালাম, তাহলে এইটা হয় 2। এটা কোন সংখ্যা পদ্ধতিতে হতে পারে, দশমিকে। আবার 1 এর পর যদি আবার 1 যোগ করো, তাহলে এটা হতে পারে দশমিকের ক্ষেত্রে এটা, অথবা অক্টালের ক্ষেত্রে এটা হতে পারে, অথবা হেক্সার ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু বাইনারির ক্ষেত্রে 1 এর পর 1 যোগ করলে কত হয়, 10 হয়, এটা হয়। খেয়াল করো, এজন্য বলা হয়েছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 1 এর পর 10 হতে পারে, ব্যাখ্যা করা হলো। ওকে, সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? না স্যার, আমি মাত্র জয়েন করেছি। আচ্ছা, মাত্র জয়েন করেছো। আমরা একটা কোশ্চেন সলভ করতেছিলাম আর কি। দেখো কোশ্চেনটা হচ্ছে এটা, কোশ্চেনটা হচ্ছে 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, ব্যাখ্যা করো। ওকে, এটা আমরা সলভ করে দিলাম। তাহলে এটা কি আর কোনো কোশ্চেন আছে? 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, এটা হচ্ছে ব্যাখ্যা। আর কারো কোশ্চেন আছে? নেই। তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। আচ্ছা, এটার অ্যানসারটা আমি স্যার এখানে এইসব লিখে দিই। ক্ষেত্রে কি ম্যাথ করে দেখাতে হবে হ্যাঁ, এই যে নাকি? এরকম করে লিখতে হবে, এরকম লিখতে পারো যে দেখো এখানে অ্যানসার আছে। কোন সংখ্যা পদ্ধতিতে পরের সংখ্যা তৈরি করতে তার সাথে 1 যোগ করতে হয়। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। তাহলে দেখো দুইটা সেন্টেন্সেই এটা যদি লেখো তাহলে কিন্তু 2 মার্কস এখানে পেয়ে যাবে এইভাবে লিখলে। ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেনটা, রফিক সাহেবের পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ করো। রফিক সাহেবের পত্রিকার বিল, তাহলে পত্রিকার বিল কত ছিল, 95 টাকা, তাই না? জি স্যার। তাহলে এটাকে বাইনারিতে প্রকাশ করতে পারবা সবাই? জি স্যার। কেউ পারবা না এরকম আছো বাইনারিতে প্রকাশ করা? দেখো দশমিক থেকে কিন্তু এটা বাইনারিতে প্রকাশ। এটা কি করে আমি পারবো না, পারবা না? আমি তাহলে করে দিচ্ছি, দেখো। জানি না। ওকে, তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার পদ্ধতি আমরা কিন্তু শিখেছি। কিভাবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মনে আছে? তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল হয় কত, কত হয় দেখো তো, এখানে হয় 45, 47। 47, হ্যাঁ 47। ওকে, তাহলে 47। তাহলে এখানে কি থাকে, 1 ভাগ শেষ থাকে। ওকে, আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে দেখো থাকে 3 আর হচ্ছে 20, 23। 23 হচ্ছে ভাগ ফল। হ্যাঁ বলো। আবার এক থাকে স্যার। স্যার আমরা 47 এর পর -1 দিলাম কেন? আর স্যার 95 কে 2 দ্বারা ভাগ করলে 47.5 আসে। হ্যাঁ গুড, তোমাকে ভগ্নাংশ করতে হবে না, এখানে হলো ভাগফল করতে হবে। যেমন দেখো আমি যদি 95 কে 2 দিয়ে ভাগ করি,
আবার দেখো, তাহলে এইখানে কি হয়, এখানে হয় হচ্ছে, সরি এইভাবে করি একবারে তোমার মতোই করি। দেখো 4 ডিস্টার্ব করতেছে মাউস। এখানে তাহলে হয় হচ্ছে কত হয় বলো তো? স্যার 2 ভুল হলো, এখানে হবে 4 ডিস্টার্ব 4 করছে। হ্যাঁ, এখানে হবে 8। ওকে, এখানে 1, এখানে 5, আর এখানে কত 7, আর এখানে হচ্ছে 14। ওকে, তাহলে এখানে হ্যাঁ এখানে 1। ওকে, তাহলে দেখো এখানে ভাগশেষ কত থাকলো? 1 থাকলো। হ্যাঁ এক। হ্যাঁ 1। তো এইখানে লিখতে হবে তোমার ভাগফল, আর এই মাইনাস দিতে হবে ভাগশেষ। এটা মনে রাখবা। কে কোশ্চেন করেছিল এখন বুঝেছো? জি স্যার বুঝেছি। এখন দেখো আবার এই 47 কে আবার কি দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ, সরি হ্যাঁ 2 দিয়ে ভাগ। তাহলে এখানে হয় ভাগফল 23। এখানেও দেখো ভাগশেষ 1 1 ভাগশেষ থাকে। আবার এটাকে 2 দিয়ে কি করব? ভাগ দিব। ও হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত 11 হচ্ছে? আসছে। 11 আসে। হ্যাঁ, 11 আর ভাগশেষ 1 আর ভাগশেষ কত হয়? 1 হবে 1। হ্যাঁ, এখন আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? এখানে হবে 5, 5 আর এখানে ভাগশেষ থাকবে আবার হ্যাঁ আবার 11 দুগুণে 22। হ্যাঁ 11 দুগুণে 22, এই যে হাতের থাকে 1, ভাগশেষ 1 থাকে না, সেটা ভাগশেষ বিয়োগ করতে হবে। এরপর 4 লিখবো না? কোথায় 4? তার নিচে 4 - 1 লিখবো না? না সরি এখানে কেন? 2 হ্যাঁ এখন 2 স্যার - 1 গুড। হ্যাঁ 2 দুগুণে 4 -1 থাকে ভাগশেষ। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি। ওকে, তারপরে এখানে কত হবে? এখানে হবে 1। 2 দিয়ে ভাগ দিয়ে হ্যাঁ 1 এখানে কি চলে থাকে? আসবে, আর এখানে এখানে 0। 0। তারপরে এখানে কত আসবে বলো তো এখন? এখানে দেখো এখানে আবার 2 এসে এখানে 0, 0 হবে, ওখানে এখানে 1 হবে। 1 হবে। তাহলে এখন নিচ থেকে উপরের দিকে সাজাও, তাহলে আসবে কত? 1 0, তারপরে 5টা 1, অর্থাৎ 1 0, এখানে কত? 5টা 1। এটা হচ্ছে বাইনারিতে প্রকাশ হলো। এইটুকু করতে পারলে 3 মার্কস। খুবই মার্কস পাওয়া সহজ এখানে, এটা সবাই পারবে আমি আশা করতেছি। হ্যাঁ 95 কে আমরা 2 দিয়ে কেন গুণ করলাম? 3 4 এগুলো দিয়ে যাবে না ভাগ করা? হ্যাঁ, মানে এই যে এখন আসো, তুমি কি আমার প্রথম ক্লাসগুলো করেছিলা এখানে এই অধ্যায়ে? হ্যাঁ, স্যার আমি করিনি ও কারণ আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ বুঝতে পেরেছি। এই জন্য এটা হলো আহ, অনেকের কাছে এটা হলো একেবারে প্রাইমারির প্রশ্ন আর কি। সেটা হচ্ছে তুমি, আবার তোমাকে বলছি যে আমরা 4 ধরনের নাম্বার সিস্টেম জানি। তো 4 ধরনের নাম্বার সিস্টেমে যদি বাইনারি করতে চাও দশমিক থেকে, তাহলে বাইনারি করতে বাইনারির যে বেস সেই বেস দিয়ে ভাগ করতে হয়। অক্টালের যে বেস সেই বেস দিয়ে ভাগ করতে হয়। হেক্সাডেসিমেলের যে বেস সেই বেস দিয়ে ভাগ করতে হয়। তো বাইনারির বেস যেহেতু 2, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? এটার জন্য তোমার একটা ক্লাসের দরকার হবে আলাদা। ঠিক আছে, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার ইউটিউবে দেখে নিলে তো হয়। হ্যাঁ ইউটিউবে দেখে নিলেই হয়। গুড, ভালো কথা বলছো। স্যার ইউটিউবে, বুঝেছি। হ্যাঁ ইউটিউবে তুমি আমার নাম্বার সিস্টেম কনভার্সন, অর্থাৎ ওই সরাসরি যে ক্লাসগুলো নিয়েছিলাম না, তো ওইখানে দেখবা প্রথম বা দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাস দেখবা, সেখানে এই লেকচারটা আছে যে নাম্বার সিস্টেম কনভার্সন। তো সেখানে এই ক্লাসগুলো বেশ অনেকগুলো ক্লাস হয়েছে। তো তোমাকে সামারি বলছি যে বাইনারি করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, অক্টাল করতে গেলে 8 দিয়ে ভাগ করতে হবে, হেক্সা করতে গেলে 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে। ক্লিয়ার স্যার বিষয়টা? হেক্সাডেসিমেল 16 না? হ্যাঁ 16, এর বেস হচ্ছে 16, থেকে 16 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা পরের কোশ্চেনটা যাব। এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট। এখানে 4 নাম্বার এই কোশ্চেনটা বলছে যে কোন ল্যাপটপটি ক্রয় করা মোহনের জন্য বেশি যৌক্তিক হবে, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখানে দেখো, মোহন ল্যাপটপ কিনতে দেখলো, একটির গায়ে র্যাম হচ্ছে 3FF16 আর অন্যটির গায়ে এত। তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি র্যামের জায়গা যত বেশি তার স্পিড তত বেশি।
এবং তার দাম তত বেশি। তো যেহেতু এখানে জিবি দেওয়া আছে অর্থাৎ জায়গা দেওয়া আছে, এই জায়গাটা আমরা ভিন্ন নাম্বার সিস্টেমে দেওয়া বিধায় সরাসরি বুঝতে পারতেছি না আসলে কোনটা বড়, এইটা বড় না এটা বড়। অর্থাৎ প্রথমটির গায়ে র্যাম এত আর দ্বিতীয়টির গায়ে র্যাম এত। এখন আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে বের করতে হবে এটা কে বড়। তাহলে কে বড় বের করার জন্য আমরা যে নাম্বার সিস্টেমটা চিনি বা জানি সেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। তাহলে এইখানে কি আগে করতে ম্যাথ হবে? করতে হবে। হ্যাঁ, আগে ম্যাথ করতে হবে। গুড। তাহলে প্রথম র্যামটি এখানে লিখবা 16 জিবি, এটাকে কনভার্ট করে কি করবা? দশমিকে কনভার্ট করবা, অর্থাৎ একই রকম। তাহলে এটাকেও দশমিকে কনভার্ট করতে হবে, এটাকেও দশমিকে কনভার্ট করতে হবে। কনভার্ট হওয়ার পরে আমরা দেখব যে কোন র্যামের জায়গা বেশি, এইটার বেশি না সেকেন্ডটার বেশি। তো এভাবে লিখবো, যেহেতু আচ্ছা এখনো জয়েন করতেছে অনেকে। তো যেহেতু প্রথম অথবা দ্বিতীয় যেটাই বেশি হয়, যেহেতু এটার জায়গা বেশি অতএব এটা গতি বেশি, অতএব মোহন সাহেবের এই এই র্যামটি প্রথম র্যামটি কেনা বেশি যৌক্তিক বলে মনে হয়। তো এইভাবে তোমাদের লিখতে হবে। তো আমি এটা করাচ্ছি, তাহলে একটু দেখো, তোমরা একটু খাতায় লিখতে পারো। হ্যাঁ, এখানে লেখো যে প্রথম র্যাম। আচ্ছা, তোমরা হেক্সার থেকে দশমিক বের করার পদ্ধতি মনে আছে তোমাদের? মনে নেই তাই না? 3F হ্যাঁ, এফ ভুলে গেছো তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি লেখা? 16 জিবি। হ্যাঁ, এখন দেখো এখানে হলো এটা আছে হেক্সাতে, এখন আমরা এটা কনভার্ট করব। হ্যাঁ, আনিশা আছো অনলাইনে? আনিশা, আনিশা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কনভার্ট কে পারবা একজন একটু বলো তো। এখন আমাদের এখানে কি করতে হবে? এটাকে প্রথমে বাইনারিতে করতে হবে, তারপরে দশমিক। না, বাইনারিতে থেকে দশমিক করবো, সরাসরি তো আমরা করেছি, হেক্সার থেকে গুণ করে করে করেছি। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে 3, এইখানে কি তার বেস কত? 16 খেয়াল করো। তারপরে কি করেছি, এই যে সংখ্যাটা থাকবে তারপরে কয়টা অঙ্ক আছে? 1 2, তাহলে সেটা হবে পাওয়ার। আবার এটার ক্ষেত্রে এফ, তাহলে এফ এর মান হচ্ছে কত? 15 গুণন আবার 16। হ্যাঁ, এখানে পাওয়ার হবে 1 হবে। হ্যাঁ, মনে পড়ছে সবার? আবার 15 গুণন 16, এখন কি? 0 এখন। ওকে, এখন তাহলে দেখো এই পাওয়ার গুলা বুঝি না, আর একবার হ্যাঁ আচ্ছা, পাওয়ার গুলো একটু দেখো। এই 3 গুণন বেস, খেয়াল করো আবার 3 গুণন বেস কত? 16। তারপরে তুমি যে সংখ্যা বা অঙ্কটা নিচ্ছ এখানে, তারপরে কয়টা অঙ্ক আছে? এরপরে কয়টা অঙ্ক আছে? 2টা। তাহলে সেই 2 হবে এই বেজের পাওয়ার। আবার দেখো এইটার ক্ষেত্রে আবার যোগ এফ, তাহলে যোগ এফ মানে হচ্ছে 15 গুণন বেস কত? 16, তাহলে তার পাওয়ার হচ্ছে কত হবে? এর পরে দেখো একটা অঙ্ক আছে, এই একটা, এই জন্য 1 প্লাস লাস্ট অঙ্ক, তাহলে এফ গুণন বেস মানে 16, তার পাওয়ার হচ্ছে এরপরে কয়টা আছে? এরপরে কি আছে? এরপরে দেখো নাই কিন্তু, তো এই জন্য এটা 0। এই জন্য তুমি যদি প্রথমটা বের করতে পারো আর বাকিগুলা কিন্তু এমনিই হয়ে যাবে, এক কমে কমে যাবে। দেখো, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, 3-এর পর যদি আরেকটা থাকতো, মানে F3টা থাকতো, তাহলে কি স্যার আমরা 3 × 16 নিতাম? 16 3টা একের, আমি বুঝি নাই কোশ্চেনটা, একটু বলো তো। 3টা থাকতো, 3F F F, হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি F থাকতো তাহলে স্যার আমরা 3টা নিতাম। হ্যাঁ, গুড। এখানে 3 পাওয়ার হতো এবং আরেকটা নিতাম এখানে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে 3 হতো, স্যার এখানে আমরা জি বলো। F15 কেন নিলাম?
F15 নিলাম কেন? ও 16 মানে F15 নিলাম 15 কেন? হ্যাঁ, গুড। এফ এর মান হচ্ছে 15। আমরা 0 থেকে হেক্সাডেসিমেলে যে সংখ্যা পদ্ধতি আছে, এফ এর মানটা হচ্ছে 15, অর্থাৎ এই যে এরকম। আমি একটু দেখাচ্ছি, তুমি ওই ক্লাসগুলো, হ্যাঁ একটু করে নিও ক্লাসগুলো, তুমি ক্লাসগুলো করো না, এটা এই জন্য আর কি। দেখো 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10 হওয়ার কথা, 10-এর পরিবর্তে হয় এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। এখন দেখো এটা গণনা করো, দেখো এই এফ এর মানটা 15 হয়, অর্থাৎ এই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এফ এর মান 15। বুঝতে পেরেছো সবাই? এটা স্যার যদি তাহলে 16 হবে ওইটার মান না স্যার? না, 16 আর নেই, এইটা এই পর্যন্ত। এই দেখো এখানে 16টা অঙ্ক, এই 16টা হচ্ছে হেক্সাডেসিমেলের বেস। ওকে, এখানে কিন্তু তুমি যদি এফ ই নাই, ই আর এফ এর পরে যে আর কোনো কিন্তু আসবে না কিছু অঙ্ক, এফ ই হচ্ছে লাস্ট, সবচেয়ে হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এফ। আর যদি ই থাকতো, খেয়াল করো তোমার প্রশ্নটা একটু বলি, যদি ই থাকতো তাহলে 14 হতো, যদি ডি থাকতো তাহলে 13 হতো, যদি সি থাকতো তাহলে কত হতো? 12 হতো, যদি বি থাকতো 11 হতো, যদি এ থাকতো 10 হতো। 10 হবে। এখন বুঝছো সবাই এখানে? জি স্যার। তাহলে আমি এটা মুছে দেই, মুছে দিয়ে আবার ওইটা একটু শুরু করি। হ্যাঁ, এই দিচ্ছে। এখানে দেখো এই মানটা এখন আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। তো এখানে দেখো 16 গুণন 16 করলে হয় 256, তাহলে এখানে 3 গুণন 256 যোগ আর 15 গুণন 16, এটা কত হয়? কারো কাছে ক্যালকুলেটর আছে? নেই? আচ্ছা আমি করতেছি। 40 স্যার 240 হ্যাঁ, 240 গুণ 240। তারপরে এখন দেখো এখানে কিন্তু কোনো কিছু পাওয়ার শূন্য মানে এক, না এক, এক এক, কোনো কিছুর পাওয়ার শূন্য তার মানে হচ্ছে এক। ধরো তোমার উপর পাওয়ার শূন্য আছে, তাহলে তুমিও কিন্তু এক হয়ে যাবে। এর প্রমাণটা তোমাদের আমি দেখাইছি কিনা জানি না, যদি সুযোগ থাকে কখনো সরাসরি ক্লাসে তাহলে দেখাবো যে আসলে কোনো কিছুর পাওয়ার শূন্য কেন এক হয়। ওকে, তাহলে দেখো এখানে কত হবে? 15, তাহলে 1 দিয়ে 15কে গুণ করলে 15। তো এখন এটার মান কি দাঁড়ালো? 256 গুণন 3, 256 গুণন 3 কত হয়? 7 6 8। হ্যাঁ, গুড, 268। হ্যাঁ, এখন তারপরে আচ্ছা আমি একবারে করে দেই। একবারে হচ্ছে দেখো যোগ 240 যোগ 15, এখানে হচ্ছে হ্যাঁ 1023 হয়, 1023। তাহলে এই যে মানটা পেলাম, এটা কিসে পেলাম? দশমিক সংখ্যা পদ্ধতিতে পেলাম। ওকে, তাহলে দেখো যে সংখ্যাটা হেক্সাতে 3FF ছিল আর সেই সংখ্যাটার মান দাঁড়ালো 1023। এখন আসো দ্বিতীয় র্যাম, তাহলে এটা আমরা মুছে দেই। 10 লিখলেন কেন? নাকি কারণ 16 হবে? না, 10 হবে, কারণ ওইটা দশমিকে কনভার্ট করলাম না, এক নাম্বার সিস্টেম থেকে আমরা আরেক নাম্বার সিস্টেমে চলে গেলাম, এই জন্য আর কি। আচ্ছা, তুমি হচ্ছে আমার প্রথম একটা দুইটা লেকচার একটু দেখবা, হ্যাঁ, কারণ এই কনভার্সন আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছি, সেখানে সলভ করেছি এগুলো আর কি। যদি এটা আবার রিপিট করতে চাই তাহলে অঙ্কটা করা হবে না। দ্বিতীয় র্যাম, দেখো দ্বিতীয় র্যামটা কি? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে সেকেন্ড লাইনটা না করে আমরা সরাসরি করে হ্যাঁ করতে ফেললে হয় পারবা, না? হ্যাঁ করতে পারবো, কিন্তু না এখানে আবার একটু প্রক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। কেন? কারণ এটা 4 মার্কসে, বুঝতে পারছো বিষয়টা, এই জন্য আচ্ছা। প্রক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। তো অনেক ক্ষেত্রে যেখানে ওই প্রক্রিয়াটা দেখাতে হয় না, সেখানে সরাসরি তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে 1, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটা কি ছিল বলো তো একটু?
মানে দ্বিতীয় র্যামটা 1247 হ্যাঁ 1247 ওকে 1247 হুম 1247 তাহলে দেখো এটা হচ্ছে অক্টালে। তাহলে এখন এটা আমাদের কি করতে হবে, এটাও দশমিকে কনভার্ট করতে হবে। আচ্ছা, যে একটু প্রশ্ন করতেছিলা আর একটু তুমি দেখো একটু খেয়াল করে, তাহলে এখন কি করতে হবে, এখানে দেখো আছে 1, তাহলে 1 গুণন এর বেস কত 8, 8 তাহলে এখন 8, তাহলে এর পাওয়ার হবে কত 8 হোল পাওয়ার 3 হবে 3 হবে, 3 ভেরি গুড, হ্যাঁ 3 যোগ 2 গুণন 8, এর পাওয়ার কত হবে 2 2 হবে, হ্যাঁ ভেরি গুড। তারপরে 4 গুণন 8, এর পাওয়ার হবে কত 1 যোগ 7 গুণন 8, এর পাওয়ার হবে 0 ভেরি গুড। এখন হচ্ছে তোমাদের 8 তিনটা গুণন, তাই না? তাহলে কত হয়, একবারে করব, এইখানে একটা লাইন স্কিপ করব, 8 গুণন 8 গুণন 8, তাহলে হয় কত 512। তাহলে 1 গুণন 512, তারপরে 2 গুণন, তাহলে এটা করব এখন, তাহলে 2 গুণন 8 তার পাওয়ার 2, তাহলে এর মান হচ্ছে হয় কত 64 যোগ 8 এর পাওয়ার 1, তার মানে 8 একটা গুণন আছে, তার মানে কি 8 শুধু হবে, আর 8 এর সাথে 4 গুণন হবে। আচ্ছা একটু ভেঙে ভেঙে করে দিই তোমাদের বোঝার স্বার্থে, তাহলে 8 যোগ 7 গুণন 1, এটা কেন 1 হলো, এই কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে 1, এটা আমরা 9 থেকেই পড়ে আসছি। আচ্ছা দেখো এখন এই মানটা আমরা এখানে যদি বসাই তাহলে 64, এটা হয় 128, হ্যাঁ 128 যোগ 48 32 যোগ 7 কত হয় 600, 679 হ্যাঁ 679, তাহলে এখানে 679। এখন দেখো তো এটা কি হবে, এটা কিন্তু দশমিক সংখ্যায় প্রকাশ হলো, তাই না? দশমিক সংখ্যা, তাহলে দেখো প্রথম র্যামের যে জায়গা ছিল সেটা দশমিকে ছিল কত 1023, আর দ্বিতীয় র্যামের জায়গা ছিল কত, হলো কত 679। তাহলে কোনটা বেশি, জায়গা কোনটার বেশি হলো প্রথম র্যামের। প্রথম রেমেরটা। হ্যাঁ তাহলে এখানে লিখবা, একটু লেখো, যেহেতু প্রথম র্যামের জায়গা অনেক বেশি, জায়গা বেশি থাকার কারণে, একটু লেখো, যেহেতু প্রথম র্যামের জায়গা দ্বিতীয় র্যামে অপেক্ষা অনেক বেশি, যেহেতু প্রথম র্যামের জায়গা দ্বিতীয় র্যামের চেয়ে অনেক বেশি, লেখছো এটুকু, জায়গা বেশি থাকার কারণে র্যামের গতিও বেশি হয়। হ্যাঁ এখানে 681 হবে তো 600 না কত হবে এই- 679, 679 একটু তুমি ভালো করে দেখো 679 হবে, একটু দেখো ভালো করে 679, ওকে। আচ্ছা তারপরে বলতেছি, যেহেতু জায়গা বেশি অতএব, তাহলে র্যামের গতি বেশি। হ্যাঁ র্যামের গতি বেশি, অতএব রোমান সাহেবের প্রথম র্যামটি, ওখানে কি লেখা আছে প্রশ্নটা একটু দেখি আবার, প্রশ্নটা হচ্ছে রোহান স্যার। হ্যাঁ রোহান না, রোহান না রোমান, মোহন, আচ্ছা মোহন, মোহন অতএব হ্যাঁ মোহন। হ্যাঁ মোহন, হ্যাঁ okay. অতএব মোহন সাহেবের প্রথম ল্যাপটপটি জি ঠিক স্যার। আছে, হ্যাঁ, ক্রয় করা বেশি যৌক্তিক বলে মনে হয়, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনটা পুরোটা সলভ করলাম।
জি স্যার। এখন তোমাদের একটা কোশ্চেন আমি অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি, তোমরা করতে পারবা? জি স্যার। জি স্যার ট্রাই করব। ওকে, ট্রাই করো তাহলে। তাহলে 9 নাম্বারটা দেই, ঠিক আছে? স্যার সাবমিট করব কিভাবে? সাবমিট করবা Online? হচ্ছে গ্রুপে দিবা, মানে গ্রুপে না, এটা হচ্ছে আমি বলে দেবনি তোমাদের গ্রুপে কিভাবে সাবমিট করবা। গ্রুপে দিবা না, আমি বলে দেবনি, হ্যাঁ গ্রুপে আমি মেসেজ দিয়ে জানিয়ে দেব। ওকে স্যার। এইটা করো, 9 নাম্বারটা করো তাহলে। এই অ্যাসাইনমেন্টটা একটু দেখো। স্যার আমরা কি 9 নাম্বারটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে গ্রুপে জমা দিব? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করে গ্রুপে দিবা, কিভাবে দিবা স্যার আমি সেটা মেসেজ দিয়ে তোমাদের জানিয়ে দিব। ও আচ্ছা 9 নাম্বারটা তাই তো স্যার? হ্যাঁ 9 নাম্বারটা দেখো। স্যার এটা কি নরমাল খাতা করলেই হবে নাকি অফ পেপার করে মানে জমা করে না না রাখতে হবে? না, তুমি খাতায় করে আমাকে জাস্ট একটু দিলেই পাঠালেই হবে, ঠিক আছে? খাতায় করে পাঠালেই হবে। তো দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও একটু। এটা জি হচ্ছে স্যার, একটা স্যার নিয়ে নিয়েছি। হ্যাঁ এটা হচ্ছে লজিক সার্কিট। তারপরে এইখানে এই 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেন স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ সময় খুব কম তো এই জন্য। জি স্যার নাও স্যার। আচ্ছা আমি একটু প্রশ্নটা স্যার একটু বুঝিয়ে দিই। স্যার একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে আচ্ছা, একটা উদ্দীপক, এর মধ্যে 4টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আশা করি সবাই পারবা, অ্যাডার কি, ওকে এটা পারবা। বুলিয়ান যোগ ও গুণনের সাথে বীজগণিতিক যোগ ও গুণনের সামঞ্জস্যতা ব্যাখ্যা করো। আর গ নাম্বার কোশ্চেন হচ্ছে প্রদর্শিত বর্তনী হতে এক্স এর সরলকৃত মান নির্ণয় করো, ওকে? তাহলে দেখো, একটু মিউট করে রাখো, অনেক সাউন্ড হচ্ছে তোমাদের। আমি কোশ্চেন করলে তোমরা অ্যান্সার করবা সেটা। আচ্ছা এইখানে আমাকে একজন বলো তো, যে এখানে কয়টা লজিক গেট আছে? কয়টা? 4টা, তাই তো? 1 2 3 4 5টা। হ্যাঁ, এই 5টার মধ্যে কোনটা কোন গেট একজন একটু বলতে পারবা? যেমন এটা কি গেট, এই গেটটাকে কি বলে? অ্যান্ড গেট। এন্ড গেট কিভাবে না হয়? স্যার অর গেট। অর গেটের সাথে আবার এখানে দেখো একটা কিন্তু নট অর গেট গেট। আছে, তাহলে কি হলো? এক্সঅর না এক্স অর না, অর গেটের সাথে এখানে আর একটা নর গেট। নর গেট। নর ভেরি গেট। গুড, হ্যাঁ নর এটা নর, এইটা নর। নট এটাও নর। এটা কি গেট? এটা ন্যান্ড। ন্যান্ড। ন্যান গেট। ন্যান্ড এটা কি গেট? ন্যান গেট। ন্যান্ড। আর এটা কি? এটা হ্যাঁ, নর। তাহলে দেখো টোটাল গেট আছে 5টা আর টাইপ আছে 2টা। তো একটা যখন একটা সার্কিট দেখবা, তোমার গেট যদি তুমি না চিনো তাহলে কিন্তু এর অপারেশন তুমি যদি না জানো, এখান থেকে এই ইকুয়েশনটা কিন্তু তুমি বের করতে পারবে না, খেয়াল করো। তো প্রথম কাজ হচ্ছে তোমার এই লজিক সার্কিটের মধ্যে সার্কিট দেখে আগে গেট গুলো চেনা, যে গেট গুলো আসলে এটাকে কোন টাইপ কি গেট বলে, এটাকে কি গেট বলে। এরপরে তোমার প্রথম কাজ হচ্ছে যে এই গেটের অপারেশন, যে কি ইনপুট দিলে এর আউটপুটটা কি হবে। ক্লিয়ার বিষয়টা? তো এই বিষয়, এই 2টা বিষয় তুমি যদি জানো, এরপর তৃতীয় বিষয় আসবে যে এই সমীকরণ যখন তুমি বের করতে পারবা, সেই সমীকরণের সরলকৃত মানটা তোমাকে বের করতে হবে। সেটা হলো গ নাম্বার কোশ্চেনটা। দেখো, প্রদর্শিত বর্তনী হতে এক্স এর সরলকৃত মান নির্ণয় করো। তো এখানে শুধুমাত্র ইনপুট দেওয়া আছে এ এবং বি, এই ইনপুট 2টা থেকে এই এক্স এর একটা মান আসবে, সেই মানটাকে আবার সরল করতে হবে, ওকে? এটা হলো গ নাম্বার কোশ্চেন। তারপরে ঘ নাম্বার কোশ্চেনটা বলছে 4 নং গেটের স্থলে মৌলিক গেটগুলোর কোনটি ব্যবহার করা হলে। খেয়াল করো, এখানে 4 নাম্বার যে গেটটা, এইটা হলো 4 নাম্বার। তোমাদের সময় খুব কম, যদি কেটে যায় তাহলে এখানেই শেষ আর কি। এই 4 নাম্বার গেটটার পরিবর্তে মৌলিক গেট, যে কোনো মৌলিক গেট ব্যবহার করলে, অর্থাৎ মৌলিক গেট 3টা, এন্ড অর নট, তাহলে একবার এন্ড ব্যবহার করবা, একবার নট ব্যবহার করবা, আর একবার কি অর ব্যবহার করবা, তাহলে সম্পূর্ণ বর্তনীটি সকল ক্ষেত্রে এন্ড গেট বাস্তবায়ন করবে। বিশ্লেষণপূর্বক উক্তিটি সত্যতা যাচাই করো। তো এটাই হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। তো এটা যদি তোমরা পারো তাহলে অনেক বেটার, ভালো হবে আশা করছি। তো চেষ্টা করবা আর কি, সবাই পারবা না কিন্তু